গুড মর্নিং ফ্রম কলকাতা। শুরু করে দিলাম হিমাদ্রি ফ্যালকন আরেকটা সিরিজ। এটা ভ্রমণের উদ্দেশ্যে মন চলে উত্তরে বেরোনোর একটা প্রোগ্রাম তৈরি হয়েছিল। আজকে 13 তারিখ, 13ই মার্চ। আমাদের কাছে, আমাদের তিনজনের কাছে এই দিনটি একটি বিশেষ দিন, কেননা আমার কন্যাটির আজকে জন্মদিন। তো তাই আমরা স্থির করেছিলাম যে আজকে কোথাও আমরা বেরোবো, কিন্তু কোথায় যাব তা নিয়ে একটুখানি টানাপোড়েন ছিল। দোলের 2-3 দিন একটা ছুটিটাকে কাজে লাগাবো কিভাবে। তো ভেবেছিলাম একটু সমুদ্রের ধারে যাব, কিন্তু ওই বলে দিলাম মন টানে উত্তরে। তো শেষ অবধি পরিকল্পনা একটা পরিবর্তন করে আমরা শেষ মুহূর্তে আমরা আজকে চলেছি উত্তরবঙ্গের দিকে। তো শুরু হচ্ছে কলকাতা থেকে শিলিগুড়ি আজকের সফর। এরপরে আমরা দেখব আমাদের গাড়ির চাকা কোন দিকে গড়ায়। সম্ভবত আমরা লাভা লোলেগাঁওয়ের দিকে যাচ্ছি, সেটা এখনো অবধি পুরোপুরি কনফার্ম না। আমরা পথে তারপরে শিলিগুড়ি বা রাস্তা তো আমরা ডিসাইড করতে পারি। এবারের ট্যুরে একটা মজা আছে, আমরা সঙ্গে আরেক সঙ্গীকে পেয়ে যাচ্ছি। তো সেটা পরে আস্তে আস্তে ট্যুর যত এগোবে তত আপনাদের সঙ্গে তার পরিচয় হবে। তো আপাতত আমরা 3 মূর্তি, আমাদের ফ্যালকন ফ্যামিলি, আর 16 দিনের লাদাখ ভ্রমণ হোক কি 3 দিনের ডুয়ার্স, গাড়ি পুরো প্যাকড আপ। এই ছোট্ট পুচকে গাড়ি কিলোমিটারে 37,368। আমরা সফর শুরু করছি 4:39। এখানে ঠিক মতো জাস্টিফাই হচ্ছে না। তো যাই হোক, 4:39 আমরা স্টার্ট করছি সফর। আমরা কোন পথে শিলিগুড়ি যাচ্ছি, রাস্তার অবস্থা কীরকম আপাতত বলে দিই। আমরা আজকে স্টার্ট করছি মধ্যমগ্রাম থেকে, অর্থাৎ কল্যাণী এক্সপ্রেসের খুব কাছেই আমরা রয়েছি। তো এখান থেকে আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে। আমরা খুব শীঘ্রই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো। মধ্যমগ্রাম ব্রিজের ওপর আমরা যাচ্ছি এবং সূর্য এখনো অবধি আমাদের স্বাগত জানায়নি। তার স্বাগত জানাতে এখনো ঘন্টা দেড়েক বাকি, কিন্তু চাঁদ শেষ অবধি আজকের মতো নিভে যাওয়ার আগে আমাদের বিদায় বার্তা জানিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। আর আমরা এগিয়ে চলেছি কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে। রাস্তা যথারীতি এই সময় ফাঁকা, এটা ভেতরের রাস্তা। মধ্যমগ্রাম থেকে যে রাস্তাটা সোদপুর যাচ্ছে আমরা সেই রাস্তাটাকে নিয়েছি। সোদপুর মধ্যমগ্রাম রোড থেকে আমরা ডান দিকে কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে ঘুরবো। ওপরে দেখা যাচ্ছে কল্যাণী, ডান দিকে আমরা এখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরছি। বাঁদিকে দমদম বা বেলঘড়িয়ার দিকটা। আমাদের এবারের সঙ্গী রাজেনের মিসেস, ওর ছানাটা জেগে আছে, আর কাকিমা। এবারে চলেছে দুটো অল্টো আমাদের ট্যুরে, একটা 800 আর একটা 1 লিটার। গুড মর্নিং, কি খবর, কেমন আছো? রাজেন রাস্তাটা দেখে নেবে, লরি আছে। কাকিমা ভালো আছেন? দারুণ, বহুদিন বাদ দেখা হলো। আমরা স্টার্ট করছি কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে। আজকের যাত্রাপথে কল্যাণী এক্সপ্রেসওয়েতে প্রথম টোল আমরা পাচ্ছি। জানিয়ে রাখি, হয়তো রাস্তায় টোলের পুরোপুরি হিসেব যদি না রাখতে পারি, তাই জন্য আমি করে রেখেছি টোলটা। আমার ফাস্ট্যাগে জাস্ট 1000 টাকা রিচার্জ করিয়ে রেখেছি। এটাতে টোল নেই, বাহ, এটা টোল ফ্রি। আচ্ছা, এই টোলটা এখনো চালু হয়নি। যেটা আগে শিলিগুড়ি যাওয়ার ক্ষেত্রে যে অসুবিধাগুলো ছিল, এখন এই রাস্তাগুলো হওয়ায় সে অসুবিধাটা দূর হয়ে গেছে বলা যেতে পারে। এবং যার জন্য ইনফ্যাক্ট আমি কয়েক বছর আগে এটাও বলতাম যে শিলিগুড়ি যাওয়ার তুলনায় দুদিনে ভাই দিল্লি যাওয়া ভালো, কারণ রাস্তা এত ভাঙাচোরা আর এত জ্যাম হয় যে খুব কঠিন হয়ে যায় গাড়ি চালানো। তো এখন
হচ্ছে রাস্তাটা কতটা ঠিক আর কতটা সুগম সেটা আমরা কিছুক্ষণের মধ্যে, আজকে সারাদিন, কিছুক্ষণ বলতে ভুল হবে, সারাদিনের মধ্যে জানতে পারবো। এই যে ব্রিজটা হচ্ছে ডান দিকে, এটা কানেক্টিং হচ্ছে, এটা হয়নি, খুব সুন্দর দেখতে লাগছে। ডান দিকটা আবার ঘোরাও, ব্রিজটা অদ্ভুত সুন্দর দেখতে লাগছে। তো এই রাস্তাগুলো হচ্ছে, অন্ধকার বলে পুরোটা আসছে না, এখন আলো ফোটেনি। এই রাস্তাগুলো হলে এই কানেক্টিংটা কোথাকার আমার সঠিক জানা নেই, তবে রাস্তার কাজ চলছে এটা জানি। কুয়াশা আবার এসে গেল, আমরা বড় জাগুলির দিকে যাচ্ছি। কল্যাণী এক্সপ্রেসওয়েটা কাঁচরাপাড়ার দিক থেকে, যেখানে ডান দিকে নতুন একটা ব্রিজ হচ্ছে, অনেকটা ডায়নোসরের লেজের মতো দেখতে লাগছিল, খুব সুন্দর লাগছিল। তো ওটা কমপ্লিট হয়ে গেলে রাস্তাটা আরেকটু শর্ট হয়ে যাবে। মোবাইলের ঘড়ি বলছে 5:30। আমরা এবার এই সামনের মোড়টা থেকে বাঁদিক ধরছি বড় জাগুলির দিকে। ম্যাপে তাই গেছে তো। এবার এই রাস্তাটা আমরা উত্তরবঙ্গ যাওয়ার যে হাইওয়ে, সেই উত্তরবঙ্গ যাওয়ার হাইওয়েতে কানেক্ট করতে চলেছি। আমরা হরিণঘাটাকে পেছনে ফেলে বড় জাগুলির দিকে টার্ন নিয়েছি। এই রাস্তা ধরে আসার ফলে আমরা বারাসাতের যে জ্যামটা হয় সেই জ্যামটাকে অ্যাভয়েড করতে পারলাম। আমরা NH12, যেটা আগে NH34 ছিল, বর্তমানে NH12, সেই NH12-এ উঠছি। তো এই কৃষ্ণনগর হাইওয়েতে, মানে NH12-এ আমরা কলকাতা থেকে আসার পথে প্রথম টোলটা আসতে চলেছে। প্রথম টোলটা, এখানে টোল গেটটা নেই, এটা মেশিনে এরা কাজ করছে। হয়েছে দাদা? সামনে ফার্স্ট টোলটা দেওয়ার পর মায়াপুর কৃষ্ণনগর লেখাটা দেখাচ্ছে, অর্থাৎ আমরা উত্তরের পথে উঠে পড়েছি। কৃষ্ণনগরের পথে রাস্তায় আলো ফুটবো ফুটবো করছে, এই ধরনের কুয়াশা আমরা পাচ্ছি। দৃশ্যমানতা যথেষ্টই কম। এবার সকালে বেরোনোর একটা সুবিধা আছে, জ্যামটা, রাস্তায় যে মারাত্মক গাড়ি ঘোড়ার ভিড়টা, সেটাকে যতটা অ্যাভয়েড করা যায়, পাশাপাশি এই ধরনের সমস্যাগুলো তো চলে আসে। সবজি মামার দেখা মিলল, কুয়াশাও আস্তে আস্তে কেটে যাচ্ছে, সামনেটা পরিষ্কার হয়ে গেছে। উত্তরবঙ্গের রাস্তা খুব একটা সুখকর অনুভূতি কিছু বছর আগেও ছিল না। এখন এই ন্যাশনাল হাইওয়ের যে কাজটা দীর্ঘদিন ধরে আটকে ছিল, সেটা প্রায় পুরোটাই সম্পূর্ণ হয়ে গেছে। রাস্তায় মধ্যিখানে শুনেছি 30-40 কিলোমিটারের মতো কিছুটা জায়গা রয়েছে যা একটু সমস্যা বহুল, কিছু জমি জট আছে ইত্যাদি। তাহলে রাস্তা যা দেখা যাচ্ছে যে এক্সপ্রেসওয়ের যে সুবিধাটা, তা এই রাস্তাগুলোতে পাওয়া যাচ্ছে। এবং দক্ষিণ থেকে উত্তরে
বাংলার মধ্যেই যে যাওয়াটা আগে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতো তা অনেকটাই কেটে গেছে বলা যায়। কৃষ্ণনগর আর 19 কিলোমিটার দেখাচ্ছে। রাস্তার কন্ডিশন এই ধাঁচে, যা আমাদের যাত্রাপথকে খুব আরামদায়ক করে তুলেছে। এখনো অবধি টিল না, আমি জানি না পরে কি আছে, সেটা তো যেরকম আসবে সেরকম দেখাবো। এখনো অবধি রাস্তার কন্ডিশন খুব ভালো, কোনো ধরনের সমস্যা হওয়ার কথাই না। কৃষ্ণনগর অবধি বোঝাই যাচ্ছে এই রাস্তাটাই চলে গেছে। পরেরটা কি হবে সেটা আমরা কৃষ্ণনগরের পর থেকে আবার আপডেট দেব। তো সামনে কৃষ্ণনগর আসছে, এবং কলকাতা থেকে এতখানি আমরা যেহেতু ভোরে বেরিয়েছিলাম তো কোনো রাস্তা ফাঁকা ছিল, কোনো সমস্যাই হয়নি। একটু কুয়াশা যেমন থাকে এই ধরনের সময়, সেই কুয়াশাটা ছিল। আমরা কৃষ্ণনগর থেকে একটু এগিয়ে এসে দাঁড়িয়েছি। এই রাজেনরাও আসছে, কিছুক্ষণ একটু হাঁটাচলা করে নিয়ে আবার আমরা এগিয়ে যাব। রাস্তার মাঝে একটু টি ব্রেক। আমরা একটু দাঁড়িয়ে রয়েছি, একটু চা খাচ্ছি। আর এখন মোবাইলের ঘড়িতে এসে দেখ কটা বাজে, 6:48, 6:50। তো যেটা বলছিলাম, যে রাস্তাটা আমার পেছনে দেখা যাচ্ছে, উত্তর আমাদের ডাকছে। তো মন টেনেছিল উত্তরে, চলেছি। সকাল সকাল বেরিয়েছিলাম, তাই সকালটা অনেকটা ফাঁকা পেয়েছি। বাঁদিকে ছিল বেথুয়াডাহরি, আলাদা করে বেথুয়াডাহরি দেখবো বা দেখাবো সেই সুযোগটা নেই। এই বাঁদিকের জঙ্গলটা বেথুয়াডাহরির এলাকার মধ্যেই পড়ছে। বাঁদিকের যে জায়গাটা রয়েছে এটা বেথুয়াডাহরির জঙ্গল এলাকার মধ্যেই পড়ছে। যাত্রাপথের দ্বিতীয় টোল কৃষ্ণনগর বহরমপুর হাইওয়ে, এটা তার টোল প্লাজা। কুয়াশা কখনো কখনো কাটছে, কখনো বা আবার কুয়াশায় চারিদিক ঢেকে যাচ্ছে। টোলের ব্যাপারটা যেটা বলেছিলাম, আমি ওই আমার ফাস্ট্যাগে 1000 টাকার মতো, পুরো 1000 টাকা, 1000 সামথিং পয়সা আমি ভরেছিলাম। কারণ কোনো কারণে হয়তো যদি কোনো টোল স্কিপ করে যাই, হয়তো আমি নিজেও হিসেবে রাখতে পারবো না। তো তাই এখান থেকে কত কাটছে তা উঠে গেলে পুরোপুরি বোঝা যাবে। আমরা এসে পড়লাম পলাশী। সামনে যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে এটা পলাশীর প্রবেশদ্বার। 1757-এর 23শে জুন এই স্থান থেকেই আমাদের দুর্দশা, আমাদের দেশের দুর্দশা শুরু হয়েছিল। এটা পলাশীর স্মৃতিসৌধ, এটা পলাশী ফুলবাগান মোড়। আমরা পলাশী অতিক্রম করছি। কুয়াশাটা কখনো আসছে, আশা করি এখন আর আসার কথা নয়, কারণ এখন প্রায় 7:45 বাজতে চলেছে। রোদটা উঠছে, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে গেল। তো আমরা ওই ভোরে বেরোনোর জন্য এবং রাস্তা খুব ভালো পাওয়ার জন্য বেশ দ্রুতই অনেকটা রাস্তা অতিক্রম করতে পারলাম। এই মুহূর্তে আমরা বহরমপুর অঞ্চলের মধ্যেই। এবার এক্স্যাক্ট মানে বহরমপুর মূল কেন্দ্রটা হয়তো আগে পিছু হবে। দুদিকে রাস্তার কাজ চলছে, এটাই বলার যে কিছুটা জায়গা এখনো অবধি শিলিগুড়ি থেকে কলকাতা অবধি যে হাইওয়ে, যেটা কাজ চলছে, এই কয়েকটা জায়গা রয়েছে যেটা যেভাবে চওড়া, রাস্তার দুদিকে ডান দিক ও বাঁ দিক যেভাবে চওড়া করছে, তাতে তো মানে 4 লেন থেকে 6 লেনের রাস্তা হতে চলেছে। কিছু কিছু জায়গায় কাজ বাকি আছে। এই যে জায়গাগুলো কাজ হচ্ছে, এখানেও কিন্তু সেই অর্থে যে গাড়ি ধীরে চলছে তা নয়।
অবশ্য আমরা এখনও অবধি যে সময়ে আছি সে সময়ে শহরগুলোর ঘুম সেই অর্থে ভাঙেনি, ব্যস্ততা এখনও সেই অর্থে শুরু হয়নি, তাই ফাঁকা। কিন্তু কাজ চলছে, বোঝা যাচ্ছে। এই যে ডান দিকে একটা ব্রিজ, এই সমস্তগুলো কানেক্টিং যখন হয়ে যাবে তখন তো বোঝাই যাচ্ছে যে রাস্তা কীরকম হবে। এটা দীর্ঘকাল ধরে টালবাহানায় আটকে ছিল। যদি এই ধরনের রাজনৈতিক কচকচানি না থাকতো তাহলে অনেক আগেই এই রাস্তাটা তৈরি হয়ে যেতে পারতো। যাই হোক, এগুলো তো অন্য সমস্যা, এখানে আলোচনা করে লাভ নেই। কিন্তু খুব সুন্দর রাস্তাটা হচ্ছে, অনেকটা হয়ে গেছে, কিছুটা বাকি আছে। যে জায়গাগুলো বাকি আছে সেই জায়গাগুলো আমরা দেখছি যে প্রায় কাজ শেষের দিকে। হয়তো আর 1 বছরের মধ্যেই এই সমস্ত, এই যে একটা রেলগেট, এই এতক্ষণে আমরা এসেছি বহরমপুরে একটা রেলগেট পেলাম, এই প্রথম আমরা একটা রেলগেট ক্রস করছি। তার আগে সব কিন্তু ওভারব্রিজ, এখানে কিন্তু ওভারব্রিজ হচ্ছে। ডান দিকে একটু ওভারব্রিজটা যেটা, সেটা মাঝামাঝি হয়ে রয়েছে, হয়তো কোনো কারণে কিছু সমস্যা বা যাই হোক আমার জানা নেই, আটকে রয়েছে। পূর্ণমাত্রায় কাজ চলছে, রাস্তা বিশাল চওড়া হচ্ছে। এ তো গুগল ম্যাপে দেখিয়েছিল 11 ঘন্টার মতো লাগার কথা। এবার আমরা তো মধ্যখানে একটা জায়গায় একটু চা খেতে দাঁড়িয়েছিলাম, তো এ তো যা রাস্তা দেখছি ঠিক মতো হয়ে গেলে 8 ঘন্টা হয়তো লাগবে, মানে কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছতে। আমি আঁকছি আর আমরা শশা খাচ্ছি আর আমরা ঘুরতে বেরিয়েছি। বহরমপুর টাউনকে বাঁয়ে ফেলে আমরা এগোচ্ছি। সামনে রাস্তা খুব সুন্দর, আর চলতে চলতেই আমরা একটুখানি ফলাহার করে নিচ্ছি যাতে শরীরটাও ঠিক থাকে, আমরা হাইড্রেটও থাকতে পারি, এনার্জিটাও যাতে থাকে। একটু দাঁড়াবো, কারণ আমাদের সঙ্গী এবারে যে রাজেন, ওরা একটু পেছনে আছে, ওরা একসঙ্গে আসবে। একটুখানি একটা জায়গায় দাঁড়ানোর চেষ্টা করছি, জায়গাটা চড়, এখানে ছায়াও আছে। এইখানটা আমরা একটু 10 মিনিটের জন্য একটু রেস্ট নিয়ে নেব, থেমে নেব। রাজেনরা এলে তারপর একসঙ্গে আমরা চলা শুরু করব। এই সামনের দিক থেকে আমরা বহরমপুর টাউন ক্রস করে এসে রাস্তার ধারে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছি। তো জায়গাটা খুব সুন্দর। তো এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ থেমে আবার সামনের দিকে এগিয়ে যাব। বহরমপুর ফারাক্কা টোল, সম্ভবত এটা আমাদের 3য় টোল। বহরমপুর ফারাক্কা টোলে এর আগে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। ভেতরের জায়গাটা খুব সুন্দর, রেস্ট পয়েন্ট রয়েছে। এখানে আমরা কিছুক্ষণের জন্য ব্রেক নিয়েছিলাম, নিয়ে এবার বেরিয়ে যাচ্ছি। এবারের গন্তব্য ফারাক্কা ক্রস করে একেবারে লাঞ্চ ব্রেকের জন্য দাঁড়ানোর ইচ্ছে আছে। বাঁদিকের ভিউটা খুব সুন্দর, সবুজ, দেখতে খুব ভালো লাগছে। এটা আমাদের 4র্থ টোল প্লাজা। এটা ওই বহরমপুর ফারাক্কার মধ্যেই পড়ছে, তার আরেকটা পার্ট আর কি। তো যেহেতু পুরোটাই সেন্ট্রালের রাস্তা, জাতীয় সড়ক এবং টোল নেওয়া হচ্ছে, তাই পরিষেবাটা খুবই ভালো। মানে রাস্তাঘাটের মেনটেনেন্স এরকম কিছু বছর আগে সত্যি সত্যি অকল্পনীয় ছিল, এবং আমার মতো মানুষ নর্থ বেঙ্গল গাড়ি নিয়ে যাওয়ার কথা ভাবলে এক ধরনের গায়ে জ্বর আসতো যে কীভাবে যাব, কারণ রাস্তা খুব ভাঙাচোরা, প্রায় 18-19 ঘন্টা করে লেগে যেত। এখনও অবধি বলতে নেই, যতখানি এসেছি ফ্যান্টাস্টিক এসেছি। বরং আমরা রাস্তায় অনেক বেশি দাঁড়িয়েছি, মানে বাচ্চা টাচ্চা রয়েছে, 2টো ফ্যামিলি রয়েছে, স্বাভাবিক, এগুলো তো কমন ব্যাপার, টানা তো ওইভাবে যাওয়া যায় না। কিন্তু মানে কেউ মনে করলে 10-11 ঘন্টায় কলকাতা থেকে শিলিগুড়ি ঢুকে যেতে পারবে এখনও অবধি যা রাস্তা দেখতে পাচ্ছি। এবার আলটিমেটলি শিলিগুড়ি পৌঁছলে আমি সম্পূর্ণ কনক্লুশনটা দিতে পারবো। এখনও তো অবধি মোটামুটি বলা যেতে পারে অর্ধেক এসেছি। তো
বাকিটা পূর্ণ করলে সফরটা বলতে পারবো যে আলটিমেট এক্সপিরিয়েন্সটা কীরকম। সঙ্গে থাকুন, ভালো লাগলে একটু জানান, কমেন্ট করুন, তাতে আমারও একটু ভালো লাগবে, আগ্রহ পাবো। চলুন দেখা যাক ফারাক্কাটাকে আমরা কীরকম দেখি। এতদিন তো ট্রেনে করে দেখেছি, আর বেশিরভাগ ক্ষেত্রে রাত্রিবেলা, খুব কম সময় দিনের বেলা ফারাক্কার ওপর দিয়ে গেছিলাম। তারপর ওখানে জ্যাম ট্যামেরও একটা ব্যাপার থাকে। তো সামনেই ফারাক্কা আসছে, দেখি এবার ফারাক্কাটা কীরকম দেখতে লাগে। আমরা প্রবেশ করছি ফারাক্কাতে। ছোট থেকে এতবার উত্তরবঙ্গে এসেছি, এতবার সিকিম রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরেছি, দার্জিলিং, কিন্তু ফারাক্কাকে খুব কমবারই দিনের আলোয় দেখতে পেয়েছি। এখান থেকেই গঙ্গা আরেকটা ভাগে বিভক্ত হয়ে বাংলাদেশে পদ্মা নামে বয়ে গেছে। কোনো এক সময় যখন দক্ষিণবঙ্গের মানুষ উত্তরবঙ্গে আসতো বা দার্জিলিং ভ্রমণ করতো, আগে ট্রেন লাইন যতদিন না ফারাক্কা ব্যারেজ হয়েছিল, একটা লাইন ছিল এই ব্যারেজের ওপার অবধি। তারপরে স্টিমারে করে এই নদীটা পেরোতে হতো, পেরিয়ে ওপার থেকে আরেকটা লাইন হতো যা তরাই অঞ্চল, ডুয়ার্স অঞ্চলে মানুষকে নিয়ে যেত। সে এক অভিজ্ঞতা ছিল, গল্পে পড়েছি, বেশ নস্টালজিক এক বাঙালির অভিজ্ঞতা। বাঙালির আগেকার সময় ফারাক্কা তৈরি হওয়ার আগে দার্জিলিং যাওয়ার অভিজ্ঞতা। আর ফারাক্কা হওয়ার পর তো যোগাযোগের একটা পরিবর্তন আসে এবং খুব সহজ হয়ে যায়। তো এই সুবিশাল ফারাক্কা ব্যারেজ আমরা অতিক্রম করছি। এখন মোবাইলে ঘড়িতে 11টা বাজতে 10, পৌনে 11টা, কম বেশি এরকম একটা সময় চলেছে। তো একটা মোটামুটি ঠিকঠাক টাইমেই আমরা যাচ্ছি। এবার কিছু কিছু জায়গা ওই সিঙ্গেল লেনে গাড়ি চলছে রাস্তার কাজ হওয়ার জন্য, নাহলে গাড়ি কোথাও থেমে নেই। গাড়ি সর্বত্রই কোথাও গতি কমছে, কোথাও গতি বাড়ছে, কিন্তু রাস্তা সুন্দর চলেছে এখনও অবধি ফারাক্কা পর্যন্ত। অর্থাৎ দক্ষিণ থেকে উত্তরবঙ্গের সফরে অর্ধেকের বেশি আমরা অতিক্রম করেছি। এবার ফারাক্কা ব্যারেজ শেষ হয়ে আসছে। আমরা এখন 101 নম্বর গেটে, সম্ভবত 108 না কটা, আমি খেয়াল নেই ঠিক। তো দেখছি আর আপনাদেরও দেখাচ্ছি, সবাই মিলে এটা উপভোগ করছি আমরা। হ্যাঁ, গেট শেষ হচ্ছে। সর্বমোট গেট সংখ্যা 109, 109টা গেট। 108 মনে করছিলাম, 109খানা গেট। ফারাক্কা কমপ্লিট করলাম, বলা যেতে পারে উত্তরে ঢুকে গেলাম। পরের টোল সম্ভবত পঞ্চম ফারাক্কা রায়গঞ্জ টোল আমরা এবার ধরছি। লেখাটা চোখের সামনে দেখতে পেলাম 140 টাকা। তো আলাদা করে ওই সবকটা টোল কম বেশি এরমই দেখতে পাচ্ছি লাগছে। তো আমরা ফারাক্কা অতিক্রম করে মালদার মধ্যে দিয়ে চলেছি। জার্নি এখনো অবধি ভালো হচ্ছে আমাদের। ভোর 4টের সময় বেরিয়েছি, কিন্তু রাস্তার ক্লান্তি এখনো অবধি আমাদের কাউকেই সেই অর্থে গ্রাস করেনি। যদিও ভ্রমণের উত্তেজনায় ভোরবেলা বেরোবো, রাত্রিরে ঘুমও ঠিক মতো হয়নি, কিন্তু ওই উত্তরবঙ্গ চলেছি, পাহাড় দেখবো, ডুয়ার্স। তো সেই উত্তেজনায় রাস্তার সৌন্দর্য খুলে গেল, দুদিকের গাছ। এমনি বেশ কিছুক্ষণ আগে থেকেই দুদিকের যে পরিবেশ প্রকৃতি পরিবর্তিত হয়ে যাচ্ছে, আম বাগান দেখা যাচ্ছে, সেটা দেখতে পাচ্ছিলাম। তো খুবই সুন্দর, খুবই সুন্দর। মালদার কালিয়াচক টাউনের মধ্যে দিয়ে যাচ্ছি। যেহেতু একদম প্রপার টাউন, স্বাভাবিক এবং ব্যস্ত সময় 11টা বাজে, ফলত এই ভিড়টা তো একটু রাস্তার মধ্যে থাকবে। তো এই জায়গাটায় যেমন শহরে সিগন্যাল বা শহরের যে জনজীবন, যে ব্যস্ততা, তা স্বাভাবিক আমাদের গতিকে কিছুটা ধীর
ভিড় করেছে। কালিয়াচক মূল শহরকে পাশে ফেলে আমরা এবার এগিয়ে যাচ্ছি, আবার সামনে আমরা হাইওয়েটা পেয়ে যাব। তো মালদার মধ্যে আমরা এতক্ষণ ধরে রাস্তায় প্রচুর আমবাগান দেখেছি, খুব বড় বড় আমবাগান। মালদাতে পরদেশি ধাবা বলে একটি জায়গায় আমরা একটুখানি লাঞ্চের জন্য আসছি। এটার পার্কিং দেখা যাক কীরকম খাবার দাবার। মালদা টাউনেই, মানে টাউন থেকে একটু বাইরে হাই রোডের ওপর, এদিকে আমাদের শিলিগুড়ি রাস্তাতেই পড়ে পরদেশি ধাবা। তো নাম শুনেছিলাম খুব, এবারের খাবার দাবার দেখবো কীরকম। এদের পার্কিংয়ের ভালো বন্দোবস্ত আছে, এই দিকটার মধ্যে পার্কিং রয়েছে, আলাদা করে শেডের মধ্যে গাড়ি থাকবে, কোনো সমস্যা নেই। এবার ভেতরে গিয়ে দেখা যাক খাবার দাবারের কোয়ালিটি কী ধরনের। আজকে তো আবার আমার কন্যাটির জন্মদিন, এবার সে কী খায়, বা এবার বাইরে বেরিয়ে আমরা একটু লাইট খাওয়ার পক্ষপাতী, কেননা এখনও অবধি অনেকটা ট্রাভেল করতে হবে। এবার দেখা যাক খাবার দাবার কী আছে। আমাদের সঙ্গে আমার যে আরেকটি ফ্যামিলি রয়েছে, রাজেন্দ্রের ফ্যামিলি, তারা একটু পেছনে আছে, এক্ষুনি চলে আসবে। তো আমরা একসঙ্গেই খাওয়া দাওয়াগুলো অর্ডার করব, দেখব। তো আসুন দেখে নেওয়া যাক পরদেশি ধাবায় কী কী পাওয়া যায় এবং ভেতরের পরিবেশটা কী ধরনের। এর ভেতরটা এরম সাজানো গোছানো, এখানে মন্দির রয়েছে, আর এটা হলো পথ। রাজেন্দ্রা এসে গেছে, এই লাউঞ্জটাতে আমরা বসে আছি। এরপর আমরা রেস্তোরাঁতে ঢুকবো, আর এদিকটা এদের রেস্তোরাঁটা। একদম আমি ভাবছি ফেরার সময় দাদা বলতে ভাই ফেরার সময় না তো এই মুহূর্তে পরদেশি ধাবাতে আমাদের দ্বিপ্রাহরিক বিশ্রাম খাবারের সঙ্গে এটা এসেছে এদের একটা ভেজ থালি। এখানে কি কি আছে, সবজি, ডাল, তরকারি, এই সমস্ত হাবিজাবি আছে। খুব একটা ইমপ্রেসিভ কিনা বুঝতে পারছি না, খেয়ে দেখতে হবে। এবার কন্যাটির আজকে জন্মদিন, সেই উপলক্ষে আবার এর আবার বিরিয়ানি ছাড়া বিশেষ কিছু চেনে না। এবার আমি ভীষণভাবেই একটু লাইট খাবার পক্ষপাতী, মূলত ড্রাইভিংয়ের সময়, কেননা যেটা বললাম যে ভোর থেকে গাড়ি চালাচ্ছি। এবার খাবার দাবার খাওয়ার পর একটুখানি একটু ঝিমুনি নেয়। তো দেখা যাক মেয়ের যে বিরিয়ানিটা আছে সেটা কীরকম টেস্ট, সেটা খেয়ে নিয়ে জানাচ্ছি। যে একদিন দুপুরে কিছুক্ষণ খাওয়া, কিছুক্ষণ বিশ্রাম, তারপরে বেরিয়ে যাওয়া শিলিগুড়ির উদ্দেশ্যে। পরদেশি ধাবার চিকেন বিরিয়ানি এসে গেছে। বাবু টেস্ট কেমন মুখে দেয় একটুখানি? আফটারঅল আজকে ঘুরতে বেরোনো তোরই জন্য, ভালো টেস্ট। যাই হোক, এমনি আমরা যেটা থালি খাবার খাচ্ছি, খাবার দাবারের কোয়ালিটি ভালো বলতে নেই, ভালো খেতে, স্ট্যান্ডার্ড। ডালখোলা কিষানগঞ্জ হাইওয়েতেই আমরা রয়েছি। তার আরেকটা টোল, সম্ভবত ষষ্ঠ কি সপ্তম, ভুলে গেছি। যাই হোক, মোদ্দা ব্যাপার আমরা কিষানগঞ্জ ধরে, মানে বেঙ্গল টু বেঙ্গল আমরা ধরছি না, কারণ যেটুকু যা খবর পেলাম বোতলবাড়ি রোডের তুলনায় কিষানগঞ্জ হয়ে যাওয়াটা বেটার। তো আমরা একটু বিহারে ঢুকে কিষানগঞ্জকে বাঁয়ে রেখে রায়গঞ্জ হয়ে বেরোবো। এখনও অবধি এই রুটটাই আমরা নেওয়ার চেষ্টা করছি। রাস্তা যথারীতি এখনও অবধি ফ্যান্টাস্টিক। আমরা রায়গঞ্জ ছেড়ে এগোচ্ছি, যত উত্তরের দিকে যাচ্ছি তরাই অঞ্চলের প্রকৃতিগত একটা পরিবর্তন দেখা যাচ্ছে। আর সারি দিয়ে আম গাছ নেই, গাছের ধরনে একটা পরিবর্তন এসেছে। একদম স্ট্রেট রাস্তা, মানে দক্ষিণ থেকে উত্তর, একদম পরিষ্কার রাস্তা। আর বোর্ড আছে, সব জায়গায় লেখা আছে, সেটা আমি ভিডিও শেষ করে
যেখানে আজকে সফর শেষ করবো সেখানে আমি এর কনক্লুশনটা বলবো। রাস্তার এই অংশের বিউটিটা বোর্ডটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, এটা আমাকে একটুখানি পূর্বাঞ্চলের স্মৃতিকে নিয়ে আসছে। এত সুন্দর রাস্তা, আমার সব থেকে পূর্বাঞ্চল, তারপর লখনৌ আগ্রা, এখানে তো শিলিগুড়ি যাওয়ার রাস্তা এত সুন্দর করে দিয়েছে, সত্যি ফ্যান্টাস্টিক। অ্যাটলিস্ট কারোর যদি মনে হয় কেউ ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে, মানে যদি সত্যি তার ইচ্ছা থাকে, তাহলে যে তৈরি করা যায় তা এই রাস্তাটা দেখাচ্ছে। কেননা এই রাস্তাটা ভাঙাচোরা, ডিস্টারবেন্স এগুলোর জন্য কুখ্যাত ছিল, সেটা এত সুন্দর হয়ে গেছে। এবার এক্সপ্রেস ওয়ে ওরিয়েন্টেড যে সমস্ত ব্যাপারগুলো, ফেন্সিং দিয়ে ঘিরে দেওয়া ইত্যাদি, সেগুলো তো স্পেশাল রোড, এখানে তো রাস্তায় অনেক লোকাল হয়ে আছে, এভাবে সম্ভব না। কিন্তু এত সুন্দর রাস্তা হয়ে গেছে, এ অবিশ্বাস্য। আমি জানতাম যে ভালো রাস্তা হয়েছে, কিন্তু এত ভালো পাবো এটা আমি আশা করিনি। তাই ভাবি যে যতই আমি বিশ্রাম নিই না কেন, শিলিগুড়ির টাইম ওই 5টা এরমই দেখাচ্ছে। তাই ভাবছিলাম যে এই ভাঙাচোরা রাস্তায় এত তাড়াতাড়ি হয় কি করে, কারণ সড়ক পথে শিলিগুড়ি কলকাতা অভিজ্ঞতা আমার পূর্ব অভিজ্ঞতা খুব একটা সুখপ্রদ নয়। তো এখন বুঝতে পারলাম হয় কি করে, এরকম রাস্তা থাকলে হ্যাঁ এটা সম্ভব। তো এই মুহূর্তে সামনে বোর্ড দেখাচ্ছে ডালখোলা, এই রাস্তায় সিধে চলে গেছে শিলিগুড়ি। রিয়েলি ফ্যান্টাস্টিক। কেউ কলকাতা থেকে আসবো মনে করলে নিজের গাড়িতে অনায়াসে আসতে পারে। এই আরেকবার তোলার লোভ সামাল দেওয়া যাচ্ছে না, কেননা এ তো আমাদের লাদাখ ট্রিপের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। এত ফ্যান্টাস্টিক রোড, সুপার সুপার। কততম টোল হলো জানি না, ওই যেটা বলেছিলাম যে আমি 1000 টাকা রেখেছিলাম এটা ধরার জন্য এবং নিজে জানার জন্য এবং বাকিদেরও জানানোর জন্য। তাহলে ভিডিওতে দেখতে হবে, কারণ কোনো সময় হয়তো ভিডিও তোলার সময় হয়তো ভুলও হয়ে যেতে পারে, যে খেয়াল নেই। এখানে গাড়ি সিঙ্গেল মনে হয় 55 বা কিছু একটা হবে। মধ্যে 1000 টাকা ভরেছিলাম, শিলিগুড়ি অবধি কত যায় সেটাকে একটুখানি চেক করে নিতে হবে। তো যা রাস্তা ঠিক আছে, সেটা তো মেনটেন করার জন্য এটা রাখছে। যদি সত্যি মেনটেনেন্স হয় তো এটাকে জাস্টিফাই বলা যেতে পারে। তবে টোলে একটা ছাড় দেওয়ার কথা শুনছিলাম, জানি না সেটা কাজ কত দূর এগিয়েছে, তাতে সুবিধা হবে আমাদের মতো সাধারণ মানুষদের অবশ্যই। আচ্ছা, একটা টোল এলো। তো এর আগে একটা ডিভিশন ছিল, সেই ডিভিশন থেকে বাঁদিকে কিষানগঞ্জ আর ডান দিকে বাঁদিকে পূর্ণিয়া আর ডান দিকে কিষানগঞ্জ হয়ে শিলিগুড়ি। তো তখন ওই রাস্তাটা একটু রাশ ছিল, আলাদা করে ভিডিওটা আমি করে উঠতে পারিনি। তাহলে ওই ডিভিশনটা দেখাতে পারলে ভালো হতো। তো ওইখানে ডিভিশনটা লেখা আছে বোর্ডে, যে ওইখান থেকে বাঁদিকে পূর্ণিয়া চলে যাচ্ছে, আর ডান দিকে আমরা এই রাস্তাটা ধরে নিয়েছি, এটা কিষানগঞ্জ হয়ে বাগডোগরা হয়ে শিলিগুড়ি প্রবেশ করবে। আমরা সেই পথে রয়েছি। সম্ভবত এখান থেকে শিলিগুড়ি আর এই 110 কিলোমিটার এরকম একটা কিছু বাকি আছে।
এটা এক্স্যাক্ট একটু দেখে নিতে হবে, খুব বেশি বাকি নেই, এক্সপেক্টেড হয়তো আর 2-2.5 ঘন্টার মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছে যাব। রাস্তার খারাপ পার্টটুকু এটা কিষানগঞ্জের আগে এই জায়গায় রাস্তায় কিছু গর্ত রয়েছে, রাস্তাটা পুরোপুরি তৈরি নয়। এটা সম্ভবত এটা আমরা পাচ্ছি রাস্তাটা গত 3-4-5 কিলোমিটার থেকে, যেখানে এতক্ষণ ধরে যে ধরনের একটা স্বপ্নের মতো রাস্তা পেয়েছিলাম সেরকম নয়। মানে এটা তো এক্সপেক্টেডই ছিল এই ধরনের কিছু একটা থাকবে, সেটা এখন একটু পাচ্ছি। একটু ভাঙাচোরা আছে, কিন্তু খুব অল্প সময়ের জন্য। এখান থেকে আবার এই মুহূর্ত থেকে রাস্তাটা আবার ঠিক হয়ে গেল। তার আগে গত 4-5 কিলোমিটার রাস্তাটা এতটা স্মুথ ছিল না। এইটুকু পয়েন্ট বলার মতো আছে যেখানে রাস্তায় কিছুটা গর্ত যৎসামান্য নেগলিজেবল বলা যেতে পারে, কিন্তু এইখানে একটুখানি রাস্তাটা একটু ডিস্টার্ব আছে। কিষানগঞ্জের পথে আমরা এই রাস্তাটা পেলাম। আমরা এই মুহূর্তে বিহারের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে রাস্তাটা অত সুন্দর নয়, যেটা আমি একটু আগেও বলছিলাম। আমরা শিলিগুড়ি প্রবেশ করছি, চা বাগানের দেখা পাওয়া শুরু হলো। আর 55 কিলোমিটারের মতো বাকি শিলিগুড়ি প্রবেশ করতে। এখন মোবাইলের ঘড়িতে কম বেশি 4:30, আর আমরা অ্যাকচুয়ালি সকালবেলা ওই 4:30 নাগাদই যাত্রা শুরু করেছিলাম। মোটমাট 12 ঘন্টা কম বেশি অতিরিক্ত ব্রেকগুলোকে যদি কোনো কারণে কেটে দেওয়া হয় তাহলে 11 ঘন্টায় শিলিগুড়িটা কলকাতা থেকে বা শিলিগুড়ি থেকে কলকাতা যা রাস্তা এই মুহূর্তে রয়েছে তার ভিত্তিতে আসা যাওয়া করা সম্ভব। জানি না শিলিগুড়ি ঢোকার মুখে এটা কি লাস্ট টোল। আমাদের আজকে রাত্রিরের যে বাস যেখানে আমরা আজকে রাত্রিরে থাকবো, তা সেবকে আমরা অ্যাকচুয়ালি শিলিগুড়িকে বাইপাস করে সেবকে এসেছি। সেবক রোডের মধ্যে বেঙ্গল সাফারি এর মধ্যে কিছু একটা বন্দোবস্ত করার কথাবার্তা চলছে। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। অ্যাকচুয়ালি আমরা রয়েছি সেবক রোডে। শিলিগুড়িতে আমরা যাইনি। এবার কোথায় রয়েছি, কিরম জায়গা, পেছনে একটা খুব সুন্দর একটা নদীর ধারা বয়ে যাচ্ছে, সম্ভবত তিস্তা বা জলঙ্গি, আমি সঠিক এখন অব্দি জানতে পারিনি। এখানে কোন স্টাফ আমাকে ঠিক মতো বলতে পারিনি, আমি একবার জিজ্ঞাসা করে নিচ্ছি। কারণ সামনে করোনেশন ব্রিজটা রয়েছে, ওটা তিস্তার উপর। এটা সম্ভবত তিস্তা বা জলঙ্গির একটা শাখা। তো যাই হোক, মুদ্রা যেটা আমি কালকে রাত্রিরে তো ব্লগটা শেষ করতে পারিনি। আমরা এখানে এসে পৌঁছতে 7টা 7:30 হয়েছিল। আসলে আমরা অনেক থেমে এসেছিলাম। রাস্তায় যে লাস্ট টোলটা পড়েছিল সেখানে আমাদের যে এবারের সঙ্গী, আমরা তো এবারে একা আসেনি, আমাদের সঙ্গে আমার এক ভাতৃপ্রতিম রাজেন তার ফ্যামিলি নিয়ে এসেছে, তার একটি ছোট বাচ্চা রয়েছে। তো ওরা কিছুটা পেছনে ছিল, কারণ বাচ্চাটা একটা জায়গায় একটুখানি ওরা রেস্ট নিচ্ছিল। তো আমরা ওদের জন্য ওয়েট করলাম, ওরা একসঙ্গে জয়েন করলো। তারপরে আমরা শেষ অবধি শিলিগুড়িতে এলাম। শিলিগুড়িকে বাইপাস করে সেবকে এসে এই জায়গাটায় আস্তে আস্তে মোটামুটি 7টা 7:30 বাজে। যেটা মুদ্রা ব্যাপার বলার সেটা হলো কলকাতা থেকে শিলিগুড়ি অবধি যে আসার রাস্তাটা সেটা কিরকম এবং কি কন্ডিশন। কলকাতা থেকে শিলিগুড়ি যেটা
আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় একটা অসাধারণ রাস্তা হয়ে গেছে। রাস্তার কাজ 90% কি তারও বেশি, শতাংশ কি হিসেবে আমি বলতে পারবো না, কিন্তু প্রায় ধরে নিন পুরোটা কমপ্লিট। কিছু কিছু সামান্য একটা জায়গা বলে দিচ্ছি আমি। এখানে ইসলামপুরের আগু পিছু মিলে 15-20 কিলোমিটার একটু রাস্তাটা পিচটা ওঠা, কিছু গর্ত রয়েছে, কিছু বাউন্স রয়েছে, একটু হালকা ডিস্টারবেন্স। এই না যে আপনি গাড়ি চালাতে পারবেন না, অসুবিধা গরম কিছু না, কিন্তু আমি যেটা দেখছি এই রাস্তাও খুব দ্রুত ঠিক হয়ে যাবে। আর কয়েকটা কানেক্টার রয়েছে, যেমন আমাদের ওখানে কল্যাণী এক্সপ্রেস যেটা দেখাচ্ছিলাম, একটা ব্রিজ আছে যেটা ওই জাবুলিয়ার জ্যামটাকে পুরো এরিয়া আপনাকে ন্যাশনাল হাইওয়ের মধ্যে, ন্যাশনাল হাইওয়ে 12 মধ্যে একদম কানেক্ট করে দেবে। তো ওইটাও কমপ্লিটের পথে। এইদিকেও শিলিগুড়ির আগেও কিছু রাস্তা হচ্ছে, সেটা কমপ্লিটের পথে। 90% বেশি রাস্তা অত্যন্ত সুন্দর। মানে আমি যে ধরনের রাস্তা দিয়ে এতদিন গত 2 বছর ধরে লাদাখ যাচ্ছি, পূর্বাঞ্চল, ইস্টার্ন পেরিফেরিয়াল বা লখনৌ আগ্রা এক্সপ্রেস, এই ধরনের প্রায় ওই ধরনের। কারণ পূর্বাঞ্চলের ব্যাপারটা হচ্ছে যে ওটা ওই ফেন্সিং করা আছে, বাইরে থেকে গরু ফরু ইত্যাদি ঢুকতে পারে না, ফলে আপনি একটু রিল্যাক্সলি চালাতে পারেন। এইখানে সেই ব্যাপারটা এখানে জনবহুল জায়গা, কিন্তু রাস্তার যা কন্ডিশন, যে কোনো মানুষ যদি একটুখানি তারা গাড়ি চালাতে পছন্দ করেন একটু লংয়ে, কারণ আপনাকে তো মোটামুটি গাড়িটা অ্যাটলিস্ট যেরমই হোক 11-12 ঘন্টা তো লাগবে, তো সেটা যদি আপনি চালাতে পারেন তাহলে রাস্তা কোনো সমস্যার ব্যাপার না। গুগল ম্যাপেরও সেই অর্থে খুব একটা দরকার না, একদম স্ট্রেট রাস্তা গেছে। শুধু এখানে আমরা যেটা করেছিলাম, বেঙ্গল টু বেঙ্গল ধরিনি, মানে বোতলবাড়ি রোডটা ধরিনি, আমরা বেঙ্গল বিহার বেঙ্গল, মানে আমরা কিষানগঞ্জের রোডটা ধরেছি। আমরা আগে খবর পেয়েছিলাম যে এই রাস্তাটা এত ভালো হয়ে গেছে যে বোতলবাড়ির যে সরু রাস্তাটা ধরার দরকার নেই। আমাদের বলা হয়েছিল, আমরা আগে যে ধাবাতে খেয়েছিলাম সেই ধাবাটাও পরদেশি ধাবা নামে, খুব ভালো খাবার দাবার ছিল। তো সেখানে আমরা কথাবার্তা বলেছিলাম, তারা যারা স্থানীয় ছিলেন তারা বলেন যে বোতলবাড়িটা ধরবেন না এখন, কারণ বোতলবাড়ির রাস্তাটা সরু। তো এখন যে হাইওয়েটা হয়ে গেছে, এটা দিয়ে আপনি অনেক তাড়াতাড়ি পৌঁছতে পারবেন। হয়তো বোতলবাড়িতে কিছু কিলোমিটার কম বেশি হবে, কিন্তু যে সময়টা যাবে সে সময়তে লাভ কিছু হবে না। তো বোতলবাড়ি যেহেতু যাইনি, তাই যেটুকু ভিডিওতে দেখেছিলাম বা যেটুকু এর আগে পড়া বা জানা ছিল তার ভিত্তিতে বলতে পারি এই রাস্তাটা অনেক বেটার। তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে একদম ন্যাশনাল হাইওয়ে ধরেই শিলিগুড়ি আসা। তো এই মুহূর্তে আমরা কোথায় আছি, কালকে রাত্রিরে ঢুকেছিলাম বলে আর ভিডিও করিনি, যে ওখানে শেষ করলাম। আজকে সকালে আপনাদের ব্যাপারটা জানিয়ে ভিডিওটা শেষ করবো, রাস্তার কন্ডিশনটা বলবো। তো রাস্তা যা হয়ে গেছে, মানে আমার মতো গাড়ি চালাতে ভালোবাসা মানুষও কিন্তু এতদিন শিলিগুড়ি অ্যাভয়েড করেছিলাম, যে এর থেকে আমি লাদাখ যাবো, তবু ফলে অন্তত রাস্তা আছে, শিলিগুড়ির রাস্তা খুব ভাঙাচোরা। তো সেই ব্যাপারটা কেটে গেছে, মানে অনায়াসে আপনারা শিলিগুড়ি আসতে পারেন, রাস্তার যা কন্ডিশন নিজের গাড়ি নিয়ে গাড়ি চালিয়ে আসতে পারেন, কোনো ব্যাপার না। তো আজকে এই অবধি, গতকালের ব্লগ আমি আজকে শেষ করছি। কলকাতা টু শিলিগুড়ি কেমন লাগলো জানাবেন, ইনফরমেশন ঠিকঠাক আপনারা পেলেন কিনা, যদি কিছু জানার থেকে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি ডেফিনেটলি তার উত্তর দেবো যেটুকু আমার জানা আছে। আর টোল কম বেশি আমার, হ্যাঁ টোল লেগেছে 1000 টাকার বেশি, 1100 টাকা কম, এক্সাক্ট ফিগারটা মনে নেই, মানে 1100 টাকার মধ্যে আমার টোল লেগেছে। এইটা হলো টোলের ব্যাপার। আর আজকে থেকে নতুন দিন শুরু হচ্ছে, 14 তারিখ। তো আজকের যা ট্যুর হচ্ছে তার নেক্সট ভিডিওতে আসবে। আর আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটা কিরকম, কোন জায়গায় আছি, সেটা আমরা পরের দিন দেখাবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর সব মানুষদের সঙ্গে একটু শেয়ার করবেন। কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।